ফিউচার পারফেক্ট টেন্স শিখব। খুব ভালো করে তোমরা লক্ষ্য করো, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আরেকটি কাজের আগে শেষ হয়ে যাবে সেইটি হবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ভবিষ্যৎকালে দুটো কাজ, তার মধ্যে যে কাজটি আগে শেষ হয়ে যাবে সেইটি হবে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন তুমি আসার আগে আমি একটা চিঠি লিখে থাকব। তারপর তোমার আসার আগে আমার চিঠিটা লেখা হয়ে যাবে, মানে যে কাজটা আগে শেষ হয়ে যাবে সেটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। যেমন ধরো, সে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে যাবে। তার মানে কি, ট্রেনটা আগে ছেড়ে যাবে তারপর সে পৌঁছবে। তাহলে কি হলো বলো তো, যে কাজটি আগে শেষ হয়ে যাবে সেইটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। যে ট্রেনটা আগে ছেড়ে যাবে তারপর সে পৌঁছাবে। হ্যাঁ, তাহলে যে কাজটা আগে শেষ হয়ে যাবে মানে ট্রেনটা আগে ছেড়ে যাবে, এটিই হলো ফিউচার পারফেক্ট টেন্স। হ্যাঁ, যে কোনো ভবিষ্যৎকালে যে কাজটা, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হয়ে যাবে সেটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। আর যে কাজটা পরে হবে সেইটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম। হ্যাঁ, যে ওই যে বললাম, তারা আমাদের বাড়িতে আসার আগে আমি একটা ছবি এঁকে থাকবো। তার মানে তাদের আসার আগে আমার ছবিটি আঁকা হয়ে যাবে। তাহলে আগে এই কাজটা হয়ে যাবে, আগে ছবিটি আঁকা হয়ে যাবে তারপর তারা আসবে। তাহলে কি হলো, যে কাজটা আগে শেষ হয়ে যাবে সেইটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইবার ফিউচার পারফেক্ট টেন্সের নিয়মটা কি। প্রথমে তুমি বসাবে সাবজেক্ট, তারপরে বসাবে শ্যাল হ্যাভ, অথবা উইল হ্যাভ, তারপরে তুমি বসাবে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বসাবে অবজেক্ট। হ্যাঁ, প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। একটা উদাহরণ করি, যেমন তুমি আসার আগে আমি একটি ছবি এঁকে থাকবো। তাহলে বুঝতে পারছো যে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে শেষ হয়ে যাবে, তাহলে আগে শেষ হয়ে যাবে কোনটা, আমি একটি ছবি এঁকে থাকবো, মানে আমার ছবিটা আঁকা হয়ে যাবে
তারপর তুমি আসবে, কথাটা তাই। তাহলে যে কাজটা আগে শেষ হয়ে যাবে আমরা জানি সেইটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমি একটি ছবি এঁকে থাকব, এটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে নিয়মটা প্রথমে সাবজেক্ট বসিয়ে দাও, আমি, আই, কত সহজ দেখো। তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তোমরা জানো আই এর পরে শ্যাল হ্যাভ বসে। শ্যাল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেট, আঁকা মানে ড্র, ড্রন, পাস্ট পার্টিসিপেট করে দিলাম। আই শ্যাল হ্যাভ ড্রন আ পিকচার, এটি হলো অবজেক্ট। I shall have drawn a picture, এটি হলো ফিউচার পারফেক্ট টেন্স, আমি একটি ছবি এঁকে থাকব। হ্যাঁ, তারপরেরটা হবে কি, তুমি আসার আগে, আগে ইংরেজি বসিয়ে দাও, বিফোর, বিফোর। আমি বলেছি পরের অংশটা হবে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বিফোর ইউ কাম। দেখেছো, বিফোর ইউ কাম, যে তুমি আসার আগে আমি একটা ছবি এঁকে থাকব। এই কথাগুলো কিন্তু আমরা প্রায়ই বাড়িতে বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা বলি, যে ধরো সে একটা সময় তোমার সঙ্গে দেখা হলো, সে স্টেশনে যাচ্ছে, তুমি বললে তুমি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটি চলে যাবে, এরকম বলো, যে দেরি করে ফেলেছো। হ্যাঁ, যে তুমি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটি চলে যাবে, তা ট্রেনটা চলে যাবে তারপর তুমি যাবে, তা যে কাজটা আগে হয়ে যাবে সেইটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। কত সহজ তোমরা লক্ষ্য করো। এইরকম করে তোমরা ফিউচার পারফেক্ট টেন্সে আমরা প্রথমে যেটা করলাম এটা বুঝতেই পারছো, হ্যাঁ বোধক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। এই ফর্মুলায় বসিয়ে দিলে ফিউচার পারফেক্ট টেন্সের হ্যাঁ বোধক বাক্য যত আছে পৃথিবীতে তুমি সব বাক্যগুলোকেই ইংরেজিতে লিখতে পারবে। হ্যাঁ, এইবার আমরা একটা নেগেটিভ সেন্টেন্স করি। দেখো নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সটা লক্ষ্য করো। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে কি বসবে, প্রথমে বসবে তোমার সাবজেক্ট, আমরা কিন্তু নেগেটিভ সেন্টেন্স করছি এখন, না ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। প্রথমে সাবজেক্ট, তারপরে তারপরে তুমি বসাবে শ্যাল বা উইল, শ্যাল অথবা উইল, তারপরে তুমি বসাবে নট, তারপরে বসাবে হ্যাভ। হ্যাঁ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবে, তারপর তুমি বসাবে অবজেক্ট। হ্যাঁ, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে নট, তারপরে হ্যাভ, তারপরে তুমি বসাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হলো অবজেক্ট। তাহলে একটা আমরা নেগেটিভ সেন্টেন্স করি, ফিউচার পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, যেমন আমি বললাম
তোমরা আসার আগে বৃষ্টি আরম্ভ হবে না। হ্যাঁ, তোমরা আসার আগে বৃষ্টি আরম্ভ হবে না। তাহলে আগে কোন কাজটা হওয়ার কথা? বৃষ্টি আরম্ভ হওয়া, তাই না? তাহলে আমরা কি করব? এইটি আগে লিখব, এটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে দ্য রেন শ্যাল বা উইল বসিয়ে দাও। দ্য রেন উইল নট বসিয়ে দাও এবার। তারপরে হ্যাভ বসিয়ে দাও। তারপরে আরম্ভ হওয়া ইংরেজি কি? স্টার্টেড। ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দিলাম। স্টার্টেড পাস্ট পার্টিসিপল, স্টার্টেড। দ্য রেইন উইল নট হ্যাভ স্টার্টেড, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। এটুকু হয়ে গেল। দ্য রেইন উইল নট হ্যাভ স্টার্টেড। বুঝতে পেরেছ যে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হওয়ার কথা, আগে হবে, সেইটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আগে বৃষ্টি আরম্ভ হওয়ার কথা, তারপর তোমাদের আসার কথা। তাহলে আগে বৃষ্টি হওয়ার কথা, যেটি আগে হবে, সেইটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। দ্য রেন, তারপরে শ্যাল উইল, তারপরে নট, হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল স্টার্টেড, অবজেক্ট। এখানে আলাদা করে কিছু নেই। দ্য রেইন উইল নট হ্যাভ স্টার্টেড। এইবার বিফোর তোমরা আসবে, তোমরা আসা, ইউ কাম। বোঝা গেল যে তোমরা আসার আগে বৃষ্টি আরম্ভ হবে না। দ্য রেইন উইল নট হ্যাভ স্টার্টেড বিফোর ইউ কাম। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। খুবই সহজ একেবারেই। তোমাকে ফিউচার পারফেক্ট টেন্সটাই বুঝতে হবে। সেটা বুঝতে পারলে আর এই ফর্মুলাটা যদি মনে থাকে, তাহলে তোমরা এগুলো খুব সহজেই লিখতে পারো। একেবারে সহজ। কখনোই মনে করবে না যে ইংরেজিটা খুব কঠিন সাবজেক্ট। হ্যাঁ, এইবার আমরা প্রশ্নবোধক বাক্য করব। ফিউচার পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক বাক্য। একটা প্রশ্নবোধক বাক্য যদি ভালো করে শিখি, বা একটা জিনিসই খুব ভালো করে যদি আমরা শিখি, সবসময় তুমি দেখবে যে জিনিসটা তুমি শিখবে সেটা কি খুব ভালো করে শিখে নেবে, তাহলে আর কোনোদিন তোমাদের দেখবে ভুল হবে না। এবার হচ্ছে আমরা প্রশ্নবোধক বাক্য করব, ফিউচার পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, সেক্ষেত্রে প্রথমে কি বসাবে? শ্যাল অথবা উইল। তারপরে কি? সাবজেক্ট। তারপরে হ্যাভ। হ্যাঁ, তারপরে কি? হ্যাভ। হ্যাঁ, তারপর তুমি বসাবে ভার্বে পাস্ট পার্টিসিপল বসিয়ে দাও, দেন অবজেক্ট। হয়ে গেল।
ফিউচার পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক বাক্য করার ক্ষেত্রে প্রথমে তুমি বসাবে শ্যাল অথবা উইল, তারপরে বসাবে সাবজেক্ট, তারপরে বসাবে হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। যেমন একটা উদাহরণ করি, যেমন ধরো একটা করি, তুমি আসার আগে কি আমি, এই কথা কিন্তু সবসময় বলি আমরা এরকম, তুমি আসার আগে কি আমি নৈহাটি পৌঁছে যাব, এরকম বলি না? নৈহাটি পৌঁছে যাব। তুমি আসার আগে কি আমি নৈহাটি পৌঁছে যাব, এই কথাগুলো কিন্তু সবসময় আমরা বলি, তাই না? তাহলে আগে কোনটা হবে? আমি নৈহাটি পৌঁছে যাব, তাই না? তাহলে সেক্ষেত্রে নিয়ম বসিয়ে দাও, শ্যাল অথবা উইল। তাহলে আমি হচ্ছি এখানে সাবজেক্ট, তাহলে শ্যাল হবে, শ্যাল বসিয়ে দাও। তারপরে কে? সাবজেক্ট আই মানে যখন আমি বোঝাবে তখন কিন্তু সবসময় আইটা বড় হাতে লিখতে হয়, এটা মনে রাখবে। শ্যাল আই, তারপরে হ্যাভ। পৌঁছে যাব, পৌঁছানো হচ্ছে ভার, পৌঁছানো ইংরেজি কি? রিচ, REACHED। রিস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেল। রিস্ট কোথায়? নৈহাটি। নৈহাটি। Shall I have reached Noihati before you come? হয়ে গেল। তাহলে দেখো, shall I have reached Noihati before you come? তুমি আসার আগে কি আমি নৈহাটি পৌঁছে যাব? তাহলে দেখো, এত সহজে আমরা এত বড় একটা বাংলা বাক্যকে ইংরেজিতে লিখেছি। শুধুমাত্র তোমাকে বুঝতে হবে যে টেন্সটা কি আর সেই টেন্সের ফর্মুলাটা কি। ফর্মুলাটা যদি তোমার মনে থাকে এবং টেন্সটা যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখবে কত সহজে তুমি হাজার হাজার ইংরেজি বাক্য লিখে ফেলতে পারবে। খুবই সহজ। এবং মনে রাখবে, ইংরেজি হলো সবথেকে বেশি মজার সাবজেক্ট এবং সহজ একটা সাবজেক্ট, যা আমরা একটু মনোযোগ দিলেই শিখে নিতে পারব। হ্যাঁ, তাহলে আজকে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স শেখা হলো। পরবর্তী ভিডিও তোমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখবে। হ্যাঁ, আর যদি কারো এই টেন্স শেখার ব্যাপারে কোনো রকম সমস্যা হয় বা বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে দেবো। কেমন?